আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাকে লেকচার 9-এ স্বাগতম। আজকে আমরা জীবন পাঠের 9ম ক্লাস নিচ্ছি। আজকে একই ক্লাসে আমরা সৃজনশীলের ক, খ, গ, ঘ সহ আমরা এসকিউ এর সকল কোশ্চেন টাইপ ভিত্তিকভাবে সমাধান করব। এমনকি তুমি এই টাইপগুলো যদি খুব সুন্দর মতো মেমোরাইজ করে ফেলতে পারো আর বুঝে রাখতে পারো, আশা করি তুমি বোর্ড পরীক্ষায় খুবই ভালো করবা। এর বাইরে কোনো কোশ্চেন সাধারণত আসে না, এই টাইপের মধ্যে থেকেই কোশ্চেন আসবে। তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা কিছু ক নাম্বার কোশ্চেন দেখব পুরো অধ্যায়ের টাইপ ভিত্তিকভাবে। দেখো কি বলছে। এক নম্বর বলছে যে আদিকোষ কাকে বলে। এটি দুইটা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডে। আদিকোষ কি, তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর মতো সমাধান করানো হয়েছে। যে ধরনের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে কি বলা হয় বলো তো? আদিকোষ। এলা বারবারই কিন্তু শেখানো হয়েছে। যেমন মনেরার মধ্যে ছিল তোমার নীলাভ সবুজ শৈবাল, এছাড়াও তোমার ছিল ব্যাকটেরিয়া, নষ্টক ছিল। হ্যাঁ, এগুলো সবই কিন্তু মনে রাখবা আদিকোষ। যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তারাই হলো কি আদিকোষী। শেষ। 2 নম্বর কি বলছে, আর্কিগোনিয়াম কি। এগুলা কিন্তু বিস্তারিত লেকচার তোমাদের আমি যখন 1 থেকে 8 পর্যন্ত যে অধ্যায়ভিত্তিক পার্ট বাই পার্ট যে ক্লাসগুলো নিয়েছিলাম ওর মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করা আছে। এই যে অ্যান্ডোকাইনোলজি কি, সব ব্যাখ্যা করা আছে। আমি জাস্ট তোমাকে কোশ্চেনগুলো দেখাচ্ছি। তুমি যদি এই কোশ্চেনগুলোর বেসিক যদি না জানো বা বিস্তারিত যদি না জানো, তুমি আগের ভিডিওগুলো তুমি দেখে আসো, তুমি একদম পুরোদমে ক্লিয়ার হয়ে যাবা। কি বলছে, আর্কিগোনিয়াম কাকে বলে। দুইটা বোর্ডে আসছে যে যৌনজননক্ষম উদ্ভিদের স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে। তবে মনে রাখো এই উদ্ভিদগুলো একটু নিম্ন শ্রেণীর। আবারও বলি, এই উদ্ভিদগুলো একটু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে। এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে যে স্ত্রী জননাঙ্গ আছে এদেরকে বলা হয় আর্কিগোনিয়াম, মাথায় রেখো। 3 নম্বর অ্যান্ডোক্রাইনোলজি। তোমরা সবাই জানো অ্যান্ডোক্রাইনোলজি হচ্ছে, অ্যান্ডোক্রাইন মানে হচ্ছে অন্ধকরা গ্রন্থি, সেখান থেকে হরমোন ক্ষরণ হয়। এই অ্যান্ডোক্রাইনোলজি মানে জ্ঞান বা বিদ্যা। অ্যান্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয় মনে রাখবা হরমোন নিয়ে। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের হরমোনের কার্যকারিতা এবং প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় অ্যান্ডোক্রাইনোলজি। আশা করি বুঝতে পারছো। 4 নম্বরে কি বলছে, কনজুগেশন। আমি বিস্তারিত কনজুগেশন কিন্তু আগের ক্লাসগুলোতে শিখিয়েছি। দেখো একটা জিনিস আমি বলে দিই তাও আবারও। ধরো এই একটা জীব পরস্পর কাছাকাছি আসলো, এদের মধ্যে একটা নালীপথ তৈরি হলো। এবার এই নালীপথের সাহায্যে একটা কোষের তোমার বংশগতীয় বস্তু একটা নির্দিষ্ট অংশ যদি এই অপর কোষের ভেতরে গিয়ে প্রবেশ করে, তাহলে এই প্রসেসের মাধ্যমে যে যৌনজনন ঘটে এই যৌনজননকে বলা হয় কনজুগেশন। এই যে টিউব নামক একটা সংযোগ নালীর মাধ্যমে, মনে রাখবা, এই যে টিউব নামক সংযোগ নালীর মাধ্যমে এক কোষের তোমার বংশগতীয় বস্তু আর এক কোষে কি স্থানান্তরিত হয়। এটা নিয়ে একদম বিস্তারিত শেখানো আছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় তোমার কনজুগেশন। যেমন প্যারামেসিয়াম এবং তোমার যে স্পাইরোগাইরা, এরা কিন্তু সবাই মনে রাখবা কনজুগেশনের মাধ্যমে তোমার কি বলতো জনন সম্পন্ন করে। চলো পরবর্তী অংশে চলে যাই। কি বলছে, ক্রোমোজোম কাকে বলে। তোমরা সবাই জানো ক্রোমোজোম থাকে হলো কোনো কোষের নিউক্লিয়াসের মধ্যে। কোষের নিউক্লিয়াসে অবস্থিত বংশগতীয় উপাদান বহনকারী সুতার মতো অনুলিপনক্ষম। অনুলিপন মানে হলো একটা থেকে মনে রাখবা 2টাতে রূপান্তর হওয়া। কয়টাতে? 2টাতে রূপান্তর। একটা থেকে 2টাতে রূপান্তর হওয়াকে বলা হয় অনুলিপন গঠনকে কি বলা হয় বলতো? ক্রোমোজোম। দেখো এই একটা কোষ, এই কোষের মধ্যে এরা কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আছে হলো এই পেঁচানো সুতার মতো তন্তু যাকে বলে ক্রোমাটিন তন্তু। এইটাকে তুমি যদি জুম করো তাহলে পাবা হলো ক্রোমোজোম। মনে রাখবা ক্রোমোজোমের মধ্যে পাওয়া যায় হলো ডিএনএ। এজন্য বলা হয়েছে যে যা বংশগতীয় উপাদান বহন করে। এই যে ডিএনএ হলো বংশগতীয় উপাদান। এই বংশগতীয় উপাদান ডিএনএর মধ্যে পাওয়া যায় কি জানো? ডিএনএর মধ্যে পাওয়া যায় হলো জিন। এই জিন হলো বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক এবং কি বাহক। এই জিন বা ডিএনএ বহন করে কে? ক্রোমোজোম। তাই বলা হয়েছে কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াস অবস্থিত বংশগতীয় উপাদান বহনকারী সুতার মতো, ওই যে সুতার মতো যে অনুলিপনক্ষম গঠন থাকে তাকে বলা হয় কি? ক্রোমোজোম। আশা করি বুঝতে পারছো, এটা বোর্ডের কোশ্চেন। সরি, আমরা চলে আসি জীব প্রযুক্তি কি। বায়োটেকনোলজি, এরাও বোর্ডের কোশ্চেন। কি বলছে, জীববিজ্ঞানের যে শাখায় মানব এবং পরিবেশের কল্যাণে জীবের ব্যবহার ও প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। এক কথা, আগেকার জীবগুলো বা আগেকার উদ্ভিদগুলো যে অনুন্নত বৈশিষ্ট্যধারী ছিল এগুলো ধীরে ধীরে এখন উন্নতির দিকে ধাবিত করা হচ্ছে। আগেকার দিনে কিন্তু গরুর দুধ দেখা যায় তো, দেশি গরুর দুধ কিন্তু 1 লিটার বা 2 লিটার হইতো। এখন কিন্তু একটা গরুর দুধ কিন্তু সাধারণত 25 থেকে 30 লিটার হচ্ছে। এর কারণটা কি? এর অবদানটা কিন্তু মূলত কার বলতো? জীব প্রযুক্তির। এক কথা, আমাদের এই যে দুধ পরিমাণ কি বেড়ে যাচ্ছে না? যে গরুর দুধের পরিমাণ যদি বেড়ে যাচ্ছে তাহলে আমাদের কি এটা মানব কল্যাণে আমাদের কাজে লাগতেছে না? তাইলে এই যে তোমার দুধের পরিমাণ গরুর বাড়ার ফলে এগুলো কি মানব কল্যাণে হেল্প হচ্ছে। ওই জন্য বলছে মানব কল্যাণে, অর্থাৎ মানব এবং পরিবেশের কল্যাণে যেগুলো তোমার ব্যবহার করা হচ্ছে যে প্রযুক্তিটা, এই প্রযুক্তিকে বলা হচ্ছে বলতো কি? জীব প্রযুক্তি। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসো 7 নম্বর পয়েন্টে।
জীবাশ্ম বিজ্ঞান, তোমরা সবাই জানো জীবাশ্ম বিজ্ঞানকে বলা হয় প্যালিওঅন্টোলজি। কি বলা হয়? প্যালিওঅন্টো শব্দের অর্থই হলো জীবাশ্ম। জীবাশ্ম কি তোমরা সবাই জানো যে জীবাশ্ম হচ্ছে মনে করো যে বহু বছর পূর্বে কোনো একটা জীব, উদ্ভিদ হোক আর প্রাণী হোক, মারা গেছে, আর মাটি খুঁড়তে গিয়ে তুমি তার একটা ধ্বংসাবশেষ একটা অংশ পাইছো, ওই অংশটাকে বলা হবে জীবাশ্ম। জীববিজ্ঞানের যে শাখায় প্রাগৈতিহাসিক কাল মানে বহু বছর আগের জীব বা জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কি বলতো? জীবাশ্ম বিজ্ঞান। আশা করি ক্লিয়ার। এবার কি বলছে? দ্বিপদ নামকরণ কাকে বলে? তোমরা সবাই জানো দ্বি মানে দুই, পদ মানে কি শব্দ, তার মানে দুইটা শব্দ। তাহলে বলছে একটি জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ নিয়ে গঠিত। প্রথমটার নাম কি বলতো? গণ, সবাই জানো, এবং দ্বিতীয় অংশটির নাম কি? প্রজাতি। এই দুটি পদ বিশিষ্ট নামকে কি বলা হয়? দ্বিপদ নাম। আর এই নামকরণের প্রক্রিয়াকে বলা হয় দ্বিপদ নামকরণ। এগুলো কিন্তু ক নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 9 নম্বরে কি বলছে? ফলিত জীববিজ্ঞান কাকে বলে? তোমরা সবাই জানো যে ফলিত মানে হলো অ্যাপ্লাইড মানে হলো প্রায়োগিক বিষয়, তুমি অ্যাপ্লাই করবা কোথাও। জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক জ্ঞানকে মানব কল্যাণে প্রয়োগের বিষয়, কি বিষয়? প্রয়োগের বিষয় আলোচনা করা হয়, তাকে বলা হয় কি? ফলিত জীববিজ্ঞান। চলে আসে 10 নম্বর পয়েন্টে। কি বলছে? বায়ো ইনফরমেটিক্স কি? বায়ো বলতে বোঝাচ্ছে বলতো কি? জীব। আর ইনফরমেশন মানে কি? ইনফরমেশন মানে হলো তথ্য। এক কথা কম্পিউটার প্রযুক্তি নির্ভর মনে রাখবা জীববিজ্ঞানের যে তথ্য বিশ্লেষণ এবং সংরক্ষণের মাধ্যমে মানে সংরক্ষণ করা হয়, এই সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় বলতো? বায়ো ইনফরমেটিক্স। সাধারণত ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে এটা অনেক হেল্প করে, মাথায় রাখবা। এবার চলে আসো বাস্তুবিদ্যা বা ইকোলজি। ইকো শব্দের অর্থই মনে রাখবা, পরিবেশকে বোঝানো হয়। ইকো বলতে বোঝায় পরিবেশ বা কি বলতো? তোমার বোঝাচ্ছে বাসস্থান। কি? বাসস্থান বোঝাচ্ছে। মনে রাখবা জীববিজ্ঞানের যে শাখায় জীব এবং তাদের পরিবেশের জড় উপাদানের সাথে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি বলতো? বাস্তুবিদ্যা বা ইকোলজি। এরাও বোর্ড পরীক্ষা আসছে। চলে আসো 12 নম্বর পয়েন্টে, বিবর্তনবিদ্যা। তোমরা সবাই জানো, শিখাইছিলাম এগুলো খুব ভালো মতো, লেকচার 1-এ শিখাইছিলাম। বিবর্তন মানে হলো পরিবর্তন, ইভ্যালুয়েশন। একদম বিস্তারিত খুঁটি শেখানো হয়েছে এগুলা। বিবর্তনবিদ্যা বা ইভ্যালুয়েশন, এক কথা জীববিজ্ঞানের যে শাখায় পৃথিবীর প্রাণের উৎপত্তি, বিকাশ, জীবের ক্রমবর্ধমান যে পরিবর্তনগুলো আছে, মানে ক্রমে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এই সম্পর্কে আলোচনা করা হয় কোথায় বলতো? বিবর্তনবিদ্যায়। 3 নম্বর পয়েন্টে চলে আসি আমরা, ভৌত জীববিজ্ঞান। একটু আগে বলছি হলো তোমার হচ্ছে ফলিত হলো প্রায়োগিক বিষয়, আর ভৌত হচ্ছে মনে রাখবা তাত্ত্বিক বিষয়। এটি হচ্ছে ফিজিক্যাল বায়োলজি, অর্থাৎ এটি তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, তত্ত্বীয় বিষয়, থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করা হয়। এবার চলে আসো ভ্রূণবিদ্যা। তোমরা সবাই জানো যে এমব্রায়ো মানে হলো ভ্রূণ, লজি মানে জ্ঞান বা বিদ্যা, তার মানে কি? ভ্রূণবিদ্যা। এক কথা ভ্রূণের সৃষ্টি, বিকাশ, জননকোষ সম্পূর্ণ বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটাই হলো এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা। কি বলছে? রাজশাহী বোর্ড 24 সালে আসছে। জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর ভ্রূণ ও তার বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় ভ্রূণবিদ্যা। আশা করি এটাও তোমাদের ক্লিয়ার। তোমরা যারা লেকচার 1 থেকে 8 পর্যন্ত দেখে আসছো, তোমরা এগুলার পড়াও লাগবে না, জাস্ট দেখে নিবা কোনটা কোন বোর্ডে কতবার আসে। দেখো হিস্টোলজি জিনিসটা কতবার আসছে বোর্ড পরীক্ষায়। দেখো এক বোর্ডের প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে অন্য বোর্ডে কমন আসে, কারণ বই তো অনেক চিকন, এর বাইরে তো প্রশ্ন আসবে না ভাই, মূল বাইরে প্রশ্ন আসেও না। সো সুন্দর করে এগুলো পড়ে ফেলা দিবা। হ্যাঁ, হিস্টোলজি মনে রাখবা, হিস্টো শব্দের অর্থ হলো টিস্যু, হিস্টো মানে কি? টিস্যু, আর লজি মানে কি? জ্ঞান বা বিদ্যা, তার মানে টিস্যু বিদ্যা। সুতরাং কি বলছে ওরা এখানে উত্তরে? জীববিজ্ঞানের যে শেখায় জীবদের কি নিয়ে টিস্যুর গঠন, বিন্যাস বা কার্যবলী নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? হিস্টোলজি বা টিস্যু বিদ্যা। এবার চলে আসে হেটারোট্রফিক। মনে রাখবা হেটারোট্রফিক কারা? হেটারোট্রফিক হলো তারাই যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যাদের বডিতে কোনো প্লাস্টিক নাই কোষের মধ্যে যদি প্লাস্টিক না থাকে তাহলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারে তাহলে মনে রাখবা সে হচ্ছে হেটারোট্রফিক। এক কথা পরভোজী। কি বলছে? যে সকল জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাকে বলা হয় হেটারোট্রফিক বা পরভোজী। চলে গেল 17 নম্বর চলে আসো। কি বলছে? ICBN এর পূর্ণরূপ কি? ICBN মনে রাখবা দ্বিপদ নামকরণের বেলায় তোমার হচ্ছে দুইটা বিষয়কে ফলো করা হয়, একটা ICBN একটা ICZN। ICBN হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, ICZN হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। নামকরণের মধ্যে বাবা 1.5 এর মধ্যে দেওয়া আছে বইয়ের মধ্যে, মূল বইটা খুললেই বুঝতে পারবা। আমাদের মেবি তোমার লেকচার হচ্ছে 7, দেখে নিও, এখানে সুন্দর করে বিস্তারিত পড়ে দিয়েছিলাম আমি এই জিনিসগুলো। কি বলছে? এই যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, বোটানি মানে কি? উদ্ভিদ বিজ্ঞান, তাহলে উদ্ভিদের নামকরণের বেলায় এই নিয়মগুলো অনুসরণ করা হয়। আর ICZN হলো এই জেডের বদলে এখানে কি? জুওলজিক্যাল মানে কি? প্রাণীর নামকরণের বেলায় ICZN এর নিয়মগুলো অনুসরণ করা হয়। আশা করি তোমাদের ক নাম্বারে এইগুলো যদি ভালো মতো পড়ো এর মধ্যে থেকে কমন আসার সম্ভাবনা কি? বেশি। এছাড়াও তোমাদের আমি যখন বিস্তারিত পড়িয়েছিলাম ওই জিনিসগুলো একটু দেখে নিও, তাহলে এর বাইরে আর ক নাম্বার আসার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এবার চলে আসো খ নাম্বার। মনে রাখবা খ নাম্বার আর SQ এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, প্রায় একই ধরনের। খ নাম্বারগুলো সৃজনশীলের মধ্যে দেওয়া থাকে, SQ গুলো আলাদা করে দেওয়া থাকে, শর্ট কোশ্চেনগুলো। হ্যাঁ, তো চলো
আমরা সলভ করা শুরু টপিক ভিত্তিকভাবে। টপিক কি? জীববিজ্ঞানের শাখাগুলো। এই শাখা থেকে কী ধরনের প্রশ্ন আসে আমি তোমাকে জাস্ট 4টা কোশ্চেন একটু বুঝাই দিব, 4টায় বোর্ডের কোশ্চেন। তোমার এখান থেকে যদি 20টা 30টা প্রশ্ন আসে তুমি মোট অ্যান্সার করতে পারবা, একদম মোট অ্যান্সার করতে পারবা, তুমি সম্পূর্ণ করতে পারবা। কি বলছে? শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? আবার কীটতত্ত্বকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? আবার কৃষিবিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞানের বলা হয় কেন? আবার বলছে অণুজীববিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন? এখন প্রশ্ন হলো ভাইয়া, শুধু কি তোমার এটাই দিবে আমার ভাল লাগছে আমি এটা দিছি? তোমার যদি প্রশ্নে এরকম স্যার করে দেয় যে ধরো দিল হিস্টোলজিকে কেন ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাখ্যা করো। যতগুলো ভৌত জীববিজ্ঞানে আছে যে কোনো একটা নাম তুলে দিয়ে বলবে কি এটাকে কেন ভৌত জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে। খ নাম্বারের কোশ্চেন তোমাদের 1 নম্বর লেকচারে বিস্তারিত ব্যাখ্যা করা আছে। তারপর তোমার ফলিত শাখা থেকে যে কোনো একটা নাম তুলে দিয়ে বলবে কি একে কেন ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে, কেন একে ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয় নাই। একই রকম উত্তর কিন্তু ভাইয়া। কীভাবে অ্যান্সার দিবা মনোযোগ দিও একটু। সাপোজ ধরো তোমাকে করছে শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয়েছে কেন, তুমি আগে প্রথমে ব্যাখ্যা দিবা জীববিজ্ঞানের ভৌত শাখা কি। বলবা জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক বিষয় নিয়ে, কি বিষয় নিয়ে? তাত্ত্বিক বিষয় নিয়ে, অর্থাৎ থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেটাকে বলা হয়েছে হলো তোমার জীববিজ্ঞানের ভৌত শাখা। কি শাখা? জীববিজ্ঞানের ভৌত শাখা। এখন কোশ্চেন হলো এই লাইনটা লিখে নিবা প্রত্যেকটা বার, কারণ এখানে মার্ক 2, 1 মার্কের সংজ্ঞার জন্য পাবা, 1 মার্ক লেখার জন্য পাবা, ওই নিচের লেখাটার জন্য। এবারে বলবা শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ শারীরবিদ্যায় জীবের শোষণ, রেশন, তারপরে তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ, বিভিন্ন তোমার তত্ত্বীয় বিষয় বা থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাই তোমার হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজিকে তোমার জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 পাইলা সংজ্ঞার জন্য, 1 পাইলা নিচের লেখাটুকুর জন্য। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। এভাবে তুমি সেম নিচেরটাও লিখবা যে প্রথমে ফলিত শাখার সংজ্ঞা দিবা, যে তোমার হচ্ছে ফলিত শাখা কেন কি করা হয়েছে, কারণ এটা প্রায়োগিক বিষয় বা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু কীটতত্ত্ব কৃষিবিজ্ঞান, এখানে একটু বানানটা একটু মিস করছে, হ্যাঁ এখানে কৃষিবিজ্ঞান হবে, কৃষিবিজ্ঞান এটি। তারপরে তোমার অণুজীব বিজ্ঞান, এগুলো কিন্তু একটা সাবজেক্ট, কৃষি ইউনিভার্সিটির সাবজেক্ট কিন্তু এগ্রিকালচার। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে তোমার হচ্ছে প্রথমে সংজ্ঞা দিবে আগে ফলিত শাখার, এরপরে এই বিষয়গুলো কি? কীটতত্ত্ব যেখানে পোকামাকড় নিয়ে আলোচনা করা হয়, কৃষিবিজ্ঞান যেখানে এগ্রিকালচার কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, অণুজীব বিজ্ঞান যেখানে অণুজীব নিয়ে আলোচনা করা হয়। এক কথা, এই যে বিষয়গুলো তোমার কোথায় অ্যাপ্লিকেশন করবা, কোথায় ঘটালে কি হবে, এই অ্যাপ্লিকেশন বা প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় জন্য একে ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কোনো একটা তুলে দিয়ে বলবে যে এটার অন্তর্ভুক্ত কেন, তুমি প্রথমে সংজ্ঞা দিবা এটার, দেন ওইটার সম্পর্কে ব্যাখ্যা দিবা, কাজ শেষ। এগুলো সম্পর্কে ব্যাখ্যা আমি বারবারই বলতেছি, লেকচার 2-তে আছে, ফলিত শাখা নিয়ে ব্যাখ্যা লেকচার 2-তে আছে, এটা লেকচার 1-এ আছে, সবগুলো দেখে ফেলা দিবা। হ্যাঁ, দেখবা একদম পরীক্ষা ঝরঝরা হয়ে গেছে। এবার জীবের শ্রেণীবিন্যাস টপিক থেকে দেখা কী আসছে, কি দেখো সবগুলো দেখো বোর্ডের কোশ্চেন, সবগুলো বোর্ডের কোশ্চেন বিভিন্ন বোর্ডে আসছে। তুই বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ক্লাসটা দেখে থাকো না কেন ভাইয়া, এগুলো কিন্তু বোর্ডের যে কোনো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, কথা মাথায় রেখে দিও। সবগুলো ভালো করে করবা। হ্যাঁ, প্রথমে মূল বইটা পড়বা, দেন এগুলো সলভ করে ফেলা দিবা। শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায় তুমি খুব ভালো মতোই জানো যে পুরো পৃথিবীতে কোটি কোটি জীব আছে। এই কোটি কোটি জীবগুলোকে তুমি সহজে যদি জানতে চাও তাহলে তোমাকে এগুলোকে দলে দলে ভাগ করতে হবে। দলে দলে যদি তুমি ভাগ করো তাহলে সহজে এদেরকে সম্পর্কে জানতে পারবা। এদের বিন্যাস যদি তুমি করে ফেলো তাহলে সহজে এদেরকে সম্পর্কে জানতে এবং মনে রাখতে পারবা। এদেরকে এই বৈশিষ্ট্যগুলো বোঝার জন্য, জানার জন্য এবং মনে রাখার জন্য এদেরকে দলে দলে ভাগ করা হয়। এই ভাগটাকে বলা হয় মূলত কি বলতো, শ্রেণীবিন্যাস। আশা করি বুঝতে পারছো। এগুলো তুমি সুন্দর করে পড়ে নিবা মূল বই থেকে। জীবের শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন, যে বলে দিলাম আমি যে পুরো পৃথিবীর সকল জীবকে সহজে জানা এবং বোঝার জন্য এবং অল্প সময়ের মধ্যে বোঝার জন্য তোমাকে এই শ্রেণীবিন্যাস করা দরকার। এর অ্যান্সার। জীবের শ্রেণীবিন্যাসের কারণ, সেম প্রশ্ন। নষ্টককে আদিকোষী বলা হয় কেন? ভাইয়া তোমাকে এই কোশ্চেনটা বোঝার জন্য লেকচার 4 দেখতে হবে, মনেরা। লেকচার 4-এর মধ্যে দেখো মনেরা দেওয়া আছে, একটু খুঁজে দেখে নিও। এই মনেরার মধ্যে দেখবা দেওয়া আছে মনেরা যে নষ্টক, একে আদিবাসী কেন বলা হয়। এটার জন্য অনেক কারণ আছে, তবে স্পেসিফিক যে কারণটা সেটা হলো এদের কোষের ভিতরে যে সুনির্দিষ্ট যে নিউক্লিয়াসের আবরণটা, এই আবরণটা নাই। সুতরাং নিউক্লিয়াসের আবরণও নাই, আবার নিউক্লিওলাসও নাই, যার ফলে নিউক্লিয়াসটা সুগঠিত না। যেহেতু নিউক্লিয়াসটা সুগঠিত না, সুতরাং এদের নিউক্লিয়াসটা যেহেতু সুগঠিত না, তার মানে এরা প্রকৃত কোষী বলা যাবে না। এরা হলো কি কোষী বলো তো, আদিকোষী। এখানে আমাদের স্যার চালাকি করে লিখতে পারতো যে প্রোক্যারিওটিক
কেন নষ্টককে প্রোক্যারিওটিক বলা হয়? মনে রাখবা, প্রো মানে হচ্ছে আদি, ক্যারিও মানে হলো নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস তোমার হচ্ছে যুক্ত না, এরকম নিউক্লিয়াসকে বলা হয় প্রোক্যারিওটিক কি বলতো? জীব। এদেরকে আদিবাসী না বলে প্রোক্যারিওটিক কথাটাও কিন্তু লেখা থাকতে পারতো, কথার মাথার মধ্যে রেখে দিও। এবার বলছে 5 নম্বরে, প্রোটিস্টা রাজ্যের সবগুলো ইউক্যারিওটিক, ক্যারিও বা ইউক্যারিওট একই কথা, ইউক্যারিওট বলা হয় কেন? মনে রাখবা, প্রোটিস্টা ইউক্যারিওটের অন্তর্ভুক্ত। ওই যে বলে দিবা যে এদের কোষের মধ্যে সুগঠিত কি আছে বলো তো? তোমার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পর্দাও আছে, নিউক্লিওলাসও আছে, যার ফলে এদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে। এজন্য একে বলা হয় কি বলো তো? তোমার হচ্ছে এদেরকে বলা হয় হলো প্রোক্যারিওটিক জীব। আশা করি বুঝতে পারছো। এগুলো আরও সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, তোমাকে আমি কোশ্চেনগুলো দেখানোর জন্য লেকচারটা দিচ্ছি। এবার কি বলছে? ইস্ট সবুজি নয় কেন ব্যাখ্যা করব। সোজা হিসাব, ইস্ট হলো মনে রাখবা, ইস্ট হলো আমরা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত যে জীবগুলো আছে এদের কোষের মধ্যে কোনো মানে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থেকে ক্লোরোফিলও নাই, অর্থাৎ এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারবে না, কারণ ক্লোরোফিল না থাকার কারণে বা ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে মনে রাখবা এরা শালক সংশ্লেষণ বিক্রিয়া ঘটাতে পারবে না। তাই ইস্ট সবুজি না, খাদ্যের জন্য কি বলতো? অন্যের উপর নির্ভরশীল, কারণ শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেহেতু এরা তৈরি করতে পারবে না সুতরাং এরা কি সবুজি না, এরা হলো পরভোজী, অন্যের উপর নির্ভরশীল খাদ্যের জন্য। কি বলছে 7 নম্বরে? অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত? একটু আগে আমরা দেখছি, অ্যামিবা হচ্ছে মনে রাখবা তোমার হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। এই প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই কাজ শেষ। কেন? কারণ অ্যামিবার মধ্যে প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো আছে, সুন্দর করে লিখে দিবা। এবার বলছে মাশরুমকে মৃতজীবী বলা হয় কেন? মনে রাখবা, মৃতজীবী, নট মিথজীবী। মিথজীবী এক জিনিস আর মৃতজীবী আলাদা জিনিস। মনে রাখবা, মৃত মানে কি? মরা। মনে রাখবা যে মৃত জিনিসের উপরে যে জন্মে ওই মৃত বডি থেকে, ডেড বডি থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, এদেরকে বলা হয় হলো মৃতজীবী। মাশরুম এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা ফানজাই রাজ্যের অন্তর্গত, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা মৃত কোনো বস্তুর উপর জন্মে সেখান থেকে শোষণ পদ্ধতিতে খাদ্য শুষে নেয়, যার ফলে এদেরকে বলা হয় মৃতজীবী প্রাণী। মানে প্রাণী বলি কেন, এদেরকে বলা হয় মৃতজীবী কি বলতো? জীব। এবার চলে আসি আমরা 9 নম্বর, মানুষকে হেটারোট্রফিক কেন বলা হয়েছে? কারণ মানুষের কোষের মধ্যে কোনো তোমার হচ্ছে প্লাস্টিড নাই, যার ফলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না সুতরাং মানুষ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ পরভোজী মানুষ, তাই মানুষকে কি বলা হয় বলতো? হেটারোট্রফিক। ভাইয়া খুব সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নিবা। হ্যাঁ, এবার চলে আসো পরবর্তী অংশে। শ্রেণীবিন্যাসের ধাপের মধ্যে কি প্রশ্ন আসছে? মানুষকে প্রাইমেট বর্গের বলার কারণ ব্যাখ্যা করো। প্রাইমেট বর্গের বলার কারণটা হলো মানুষের এই যে হাত আছে না, আঁকড়ে ধরে, দেখো এইটাকে আমি আঁকড়ে ধরলাম সুন্দর মতো, এই আঁকড়ে ধরার উপযোগী মানুষের হাত আছে, এজন্য মানুষকে বলা হয়, মানে মানুষকে প্রাইমেট বর্গের অন্তর্গত করা হয়েছে। তোমরা বিস্তারিত ওই ক্লাস থেকে দেখে নিও। কি বলছে? মানুষের প্রজাতি সেপিয়েন্স বলার কারণ কি? মানুষের প্রজাতি সেপিয়েন্স বলার কারণ হলো, দেখো আমাদের খাড়া কপাল আছে, আমি তোমাকে একটু দেখাই জিনিসটা, তাহলে বুঝতে পারবা। দেখো এটা কঙ্কাল থেকে যদি দেখা দিলে ভালো বুঝতে পারবা। এ দেখো কঙ্কালটা দেখো একটু, দেখো এই কঙ্কালটার, দেখো এই যে কপালটা কিন্তু অনেক খাড়া, এই যে কপালটা কিন্তু অনেক খাড়া এবং চওড়া কপাল আছে। এই খাড়া এবং চওড়া কপাল এবং বুদ্ধিমত্তার দিক থেকে কিন্তু মানুষ অনেক উন্নত, এই জন্যকে মানুষকে সেপিয়েন্সের অন্তর্গত করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স। হোমো হলো গণ আর সেপিয়েন্স কি বলতো? প্রজাতি, এই জন্য একে সেপিয়েন্সের অন্তর্গত করা হয়েছে। এবার চলে আসি আমরা টপিক দ্বিপদ নামকরণ। কি বলছে? বৈজ্ঞানিক নামকরণ কি? খুব সুন্দর মতো ব্যাখ্যা করে দিবা যে বৈজ্ঞানিক নামকরণ, দ্বিপদ নামকরণকে সাধারণত বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। মনে রাখবা দ্বিপদ নামকরণের অংশ কটা? দুইটা, একটা গণ, একটা কি প্রজাতি। এই যে প্রথম অংশের নাম হচ্ছে গণ, দ্বিতীয় অংশ প্রজাতি, এই দুইটা পদ মিলে তোমার দ্বিপদ নামকরণ গঠিত হয়। এই দ্বিপদ নামকরণের আরেক নাম কি বলো তো? বৈজ্ঞানিক নামকরণ। মনে রাখবা একটা জিনিস, একটা উদাহরণ দিবা, এই ধরনের কোশ্চেন একটা উদাহরণ দিবা। সাপোজ তুমি দিয়ে দাও যে ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটাইভা, বা তুমি দিতে পারো মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স, ব্যাখ্যা দিয়ে দাও যে এটা গণ, এটা প্রজাতি, লিখে দিলে কাজ শেষ। কি বলছে এবার? লিনিয়াসকে, এরা দন্তেশ্ব হবে, হ্যাঁ, লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন? কারণ ক্যারোলাস লিনিয়াস তিনি সর্বপ্রথম, তার একটি বই ছিল, এই বইয়ের মধ্যে তোমার দ্বিপদ নামকরণ শব্দটা উল্লেখ করেন এবং দ্বিপদ নামকরণ জিনিসগুলো উল্লেখ করেন, দ্বিপদ নামকরণ কীরকম হবে, এই দ্বিপদ নামকরণ কী, এই জিনিসগুলো উল্লেখ করেন। তাই তোমার হচ্ছে ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণ কী বলা হয় বলতো? জনক বলা হয়। এবার চলে আসা হলো দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো? সেম জিনিস, একই রকম।
ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নামকরণ বলা হয় কেন? ওই যে বললাম বৈজ্ঞানিক নামকেই কী বলা হয় বলতো? দ্বিপদ নামকরণ বলা হয়। কারণ ধান গাছের বৈজ্ঞানিক নাম কী বলতো? অরাইজা স্যাটাইভা। অরাইজা স্যাটাইভা, এখানে অরাইজা হলো তোমার হচ্ছে গণ, স্যাটাইভা হলো কী বলতো? প্রজাতি। অরাইজা স্যাটাইভাকে ধান গাছের কী বলা হয় বলতো? বৈজ্ঞানিক নাম বলা হয়। যেহেতু এখানে শব্দ দুইটা, পদ দুইটা, একটা গণ একটা প্রজাতি, তাই একে বলা হয় কী বলতো? দ্বিপদ নামকরণ। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আসি সৃজনশীল সমাধান। ভাইয়া এই অধ্যায় থেকে আমি যে সিকিউগুলো দিব, এই সিকিউগুলো থেকেই তোমাদের ইনশাল্লাহ প্রশ্ন আসবে। একদম ইজি সৃজনশীল আসে এখান থেকে, মানে ইজিলি তুমি 10 মার্ক পাইতে পারো, একদম ইজিলি 10 মার্ক পাইতে পারো। আমি তোমাকে কয়েকটা সলভ করে দিব আর কয়েকটা বাড়ির কাজ দিয়ে দিব, বাড়ির কাজ নিজে নিজে করে ফেলা দিবা। হ্যাঁ, করে প্রয়োজন আমাদের নিজ কমেন্টে এগুলো পোস্ট করে দিও বা ইনবক্সে দিয়ে দিও। কি বলছে? সিকিউ 1, এক্স হলো পাউরুটিতে ব্যবহৃত অণুজীব, ওয়াই হলো এককোষী শৈবাল, জেড হলো নতুন প্রজাতির ধান। পাউরুটিতে ব্যবহার করা হয় কি বলতো? পাউরুটি ব্যবহার করা ইস্ট। তোমরা সবাই জানো পাউরুটি মানে কি? ওই যে রুটিগুলোকে ফুলে ওঠে না? মনে রাখবা ইস্টের অবাধ শোষণের ফলে কোনো জায়গায় লেখা আছে সবাধ শোষণ, কিন্তু আসলে মূলত ইস্টের অবাধ শোষণ ঘটে। অবাধ শোষণের ফলে তোমার রুটিগুলো ফুলে ওঠে, ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় এবং রুটিগুলো ফুলে ওঠে। তার মানে এক্স হলো কি বলতো? ইস্ট। ওয়াই হলো এককোষী শৈবাল, বোঝাই যাচ্ছে। জেড হলো কি? ধান। কোশ্চেন করছে কি গ নাম্বারটায়, যে এটা কোথাকার কোশ্চেন? কুমিল্লা বোর্ডের কোশ্চেন। উল্লেখিত জেডে নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে? জেড মানে কি? ধান। এই ধানের নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে তুমি ব্যাখ্যা করো। তুমি সুন্দর করে নামকরণের যে পদ্ধতিগুলো আছে, কেন তুমি নামকরণ করতেছো, কীভাবে করতেছো, এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করে দিবা, একদম সুন্দর করে লিখে দিবা। ঘ নাম্বার কি বলছে? উল্লেখিত এক্স এবং ওয়াই থেকে উন্নত, এক্স ওয়াইয়ের চাই উন্নত। এটা হলো এক্স কার চেয়ে উন্নত? এক্স ওয়াইয়ের চাইতে উন্নত, অবশ্যই ওয়াইয়ের চাই উন্নত। কারণ এখানে দেওয়া আছে কি? এককোষী শৈবাল, এটা হলো কি? ইস্ট অবশ্যই ভাইয়া মনে রাখবা ফানজাই রাজ্যের অন্তর্গত। বাট এই যে এককোষী শৈবাল, এটা কিন্তু ফানজাইয়ের আগের রাজ্যের অন্তর্গত। তার মানে বোঝা যাচ্ছে যে এটা চাইতে এটা কি বলতো? বেশি উন্নত। আশা করি বুঝতে পারছো, লিখে ফেলা দিবা। এবার কি বলছে? প্রতিটি জীবের একটি বৈজ্ঞানিক নাম থাকে যা ICBN এবং ICZN কর্তৃক স্বীকৃত, যেমন অরাইজা স্যাটাইভা, নস্টক এবং কি অ্যামিবা। কি বলছে? উদ্দীপকে উল্লেখিত প্রথম জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। প্রথম জীব কোনটা? প্রথম জীব হচ্ছে অরাইজা স্যাটাইভা। এটি কোন রাজ্য? এটা 100% কী হবে বলো তো? প্লান্টি। কি? প্লান্টি। কেন প্লান্টি? কারণ অরাইজা স্যাটাইভা হলো কি বলতো? ধান। এটা উদ্ভিদটা কি সবুজ বর্ণের, এর বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ কি প্লান্টের সাথে মিলে যায়, তাইকে প্লান্টি রাজ্যের অন্তর্গত করা হয়েছে। এটা সালোক শোষণ করতে সক্ষম। তুমি সুন্দর করে এই অরাইজা স্যাটাইভা যে প্লান্টির অন্তর্গত, প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখে দিলে পরেই কাজ শেষ। এবারে বলবা ধানের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল জন্য ওকে ওই তোমার হচ্ছে রাজ্যের অন্তর্গত করা হয়েছে। গেল। ঘ নাম্বারটা, উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় এবং তৃতীয় জীব একই রাজ্যের অন্তর্গত নয়, ব্যাখ্যা করো। 2 নম্বরটাকে নষ্টক হলো মনে রাখবা মনের অন্তর্গত। কোনটা? মনেরার অন্তর্গত। আর এনে কি অ্যামিবা হলো মনে রাখবা প্রোটিস্টা। কে? প্রোটিস্টা। মনে রাখবা নষ্টক হলো মনেরা রাজ্যের অন্তর্গত, অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তাই বলছে যে দুইটা একই রাজ্যের অন্তর্গত নয়, কেন ব্যাখ্যা করো। প্রোটিস্টার বৈশিষ্ট্য, প্রোটিস্টা হলো ইউক্যারিওটিক, অর্থাৎ তোমার হচ্ছে মনে রাখবা অ্যামিবা হলো ইউক্যারিওটিক, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত। বাট নষ্টক হলো তোমার হচ্ছে মনের রাজ্যের, এরা হলো মনে রাখবা আদি নিউক্লিয়াস যুক্ত। এই যে মনের রাজ্য এবং তোমার হচ্ছে প্রোটিস্টা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে, দুইটা ব্যাখ্যা করবা, করার পরে বলে দিবা যে এইটা এবং ওইটা এর মধ্যে বৈশিষ্ট্য আলাদা আলাদার জন্য দুইটাকে কি ভিন্ন ভিন্ন রাজ্যের অন্তর্গত করা হয়েছে। এবার চলে আসি আমরা, এই যে চিত্রটা যখনই দেখবা বইয়ের মধ্যে এরকম ড্যান্স মারা চিত্র আছে, বুঝছো, নাচে নেচে তোমার চিত্র আঁকন করা, হ্যাঁ, সেগুলো মনে করো কোনো আঁকার আকৃতি ঠিক ঠিকানা নাই, তখনই মনে পড়ে অ্যামিবা দেওয়া। কী দেওয়া? এটা অ্যামিবা। এটা একটা চারা উদ্ভিদ, তাহলে অবশ্যই অ্যামিবা হলো মনে রাখবা এটা হলো তোমার হচ্ছে এইমাত্রই তোমার উপরে দেখলাম আমরা, এটা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, এটা হলো প্লান্টি রাজ্যের অন্তর্গত। এই যে একটা কোষ কলোনি গঠন করছে, এটা হলো কি মনেরার অন্তর্গত, মনে রাখবা। তাহলে কি বলছে? তোমার বইয়ে দেখবা এই চিত্রগুলো দেওয়া আছে। উদ্দীপকে এক্স জীবটি কোন রাজ্যের অন্তর্গত? এক্সটা কি? অবশ্যই কি বলতো? প্রোটিস্টার অন্তর্গত। কোনটা? প্রোটিস্টার অন্তর্গত। সুন্দর করে লিখে দেবা তার বৈশিষ্ট্য। এবার কি বলছে? ঘ নাম্বারটায়, উদ্দীপকের ওয়াই এবং জেড জীবের মধ্যে কোনটি অধিকতর উন্নত? ওয়াই এবং জেডের মধ্যে কোনটা উন্নত? 100% এটা উন্নত, কারণ মনেরা হয়তো আদিকোষী, কিন্তু প্লান্টি কিন্তু ভাইয়া ওর চেয়ে অনেক গুণ উন্নত, এরা কিন্তু প্রকৃতকোষী। দুইটার বৈশিষ্ট্য লিখবা, লিখে ব্যাখ্যা করবা নিউক্লিয়াস টিউক্লিয়াস দিয়ে সুন্দর করে। এবার দেখো আরও দুইটা দেওয়া আছে, এই একটা ব্যাকটেরিয়া দেওয়া, এই একটা অ্যামিবা দেওয়া।
গ নাম্বার কি কইছে, উদ্দীপকে উল্লেখিত এক্সের রাজ্যগত বৈশিষ্ট্য লেখো। এক্স হলো কি মনেরা রাজ্য, কোন রাজ্য, মনেরা রাজ্য, কোন রাজ্য, মনেরা রাজ্য। আর ওয়াইটা হলো কি বলতো, প্রোটিস্টা। একই জিনিস দেখো বারবার, প্রোটিস্টা। তার মানে তোমাকে মনেরার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকে উল্লেখিত এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোনটি উন্নত। ভাইয়া দেখো কি সুন্দর প্রশ্ন, বারবারই আসে। তাহলে অবশ্যই মনেরার চেয়ে কি প্রোটিস্টা, এটা কি বেশি উন্নত। দুইটার বৈশিষ্ট্য লিখবা, বলবা এরা প্রোক্যারিওটিক, এরা কি ইউক্যারিওটিক, এদের সাই নিউক্লিয়াস এদের কি উন্নত, বৈশিষ্ট্য এদের উন্নত, তাই এরা হলো কি বলতো এই এক্সের তুলনায় ওয়াই কি বেশি উন্নত। একই প্রশ্ন বারবার আসে ভাই, দেখো একই জিনিস। এ জীব হোমোসেপিয়ান্স মানে মানুষ, বি জীব হলো আর্টোকার্পাস এটা হলো কাঁঠাল, আর সি হলো কি পেনিসিলিয়াম। আর প্রশ্ন করছে এ জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লেখো। জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লেখো। ভাইয়া বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস কোনগুলো, ওই যে 7টা ধাপ আছে না, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আবারও বলি এটার উত্তর কোনটা হবে, আবারও বলি আমি, দেখবা মেবি 1.4-এর মধ্যে আছে, মূল বই 1.4, আমাদের লেকচার হলো তোমার 6 লেকচারটা, হ্যাঁ 6 লেকচারটা একটু তুমি ইউটিউব থেকে দেখে নিবে আমাদের, যে এটার মধ্যে সুন্দর করে বৈজ্ঞানিক নামের শ্রেণীবিন্যাস দেওয়া আছে, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। মানুষের তোমার হচ্ছে যেমন জগৎ কোনটা বলো তো, মানুষের জগৎ কিন্তু তোমার হচ্ছে অ্যানিমিলিয়া, কোনটা, অ্যানিমিলিয়া। জগতের পর্ব, পর্ব মানে কি ফাইলাম, ফাইলাম কোনটা বলো তো, মানুষের পর্ব কিন্তু তোমার কর্ডাটা। এরপরে হলো মানুষের ক্লাস বা শ্রেণী, মানুষের শ্রেণী কিন্তু তোমার মনে রাখবে ম্যামেলিয়া। এভাবে তুমি করতে করতে লাস্ট পর্যায়ে পর্যন্ত গিয়ে তুমি পাবা হচ্ছে হোমোসেপিয়েন্স। হোমো হলো গণ, আর সেপিয়েন্স কি বলতো প্রজাতি। আশা করি বুঝতে পারছো, সুন্দর করে লিখে দিবা তার বৈশিষ্ট্যগুলো দিয়ে, 3-এ 3 পাবা। এবার কি বলছে ঘ নম্বরে, বি ও সি জীব দুইটির মধ্যে কোনটি উন্নত, বি আর সি। একটা হলো কাঁঠাল গাছ, একটা হলো পেনিসিলিয়াম। মনে রাখবা এটা হচ্ছে তোমার ফানজাই, কি ফানজাই রাজ্যের অন্তর্গত। আর মনে রাখবা এটা হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্গত। তাহলে বলো তো প্লান্টি উন্নত নাকি ফানজাই উন্নত, 100% বারবারই সিরিয়ালে মনে রাখবা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। যত এভাবে ধীরে ধীরে সামনের দিকে যাবে তত উন্নত বৈশিষ্ট্য ধারণ করবে। মনেরা একদমই অনুন্নত, এদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াসটাও নাই, বাদবাকি 4টা হলো উন্নত। কিন্তু প্রশ্ন হলো এদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে, যত সামনের দিকে যাবে তত ধীরে ধীরে কি আরও উন্নতর পরিমাণ বাড়বে। তার মানে ফানজাইয়ের চাইতে মনে রাখবা প্লান্টিটা কি বেশি উন্নত। অ্যান্সার দিয়ে দিবা, কাজ শেষ। একই জিনিস, এই দেখো খালি তুলনা আসতেছে, যে 5টা রাজ্য আছে রাজ্যের তুলনাগুলো আসতেছে, আর কি আসতেছে দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য আসতেছে বা নিয়মগুলো আসতেছে, আর হলো মানুষের শ্রেণীবিন্যাসটা আসতেছে, আর কিছুই আসে না। এই কটা প্রশ্ন পড়লে এখান থেকে আর কিচ্ছু লাগবে না ভাই। এবার কি বলছে সিকিউ 6 নম্বরে, এ হলো কি মাশরুম, বি হলো কি শাপলা, সি হলো কি দোয়েল। বি রাজ্য বিশিষ্ট জীবের, বিটা মানে কি শাপলা, জীবের বৈশিষ্ট্যাবলী ব্যাখ্যা করো। শাপলা 100% এইমাত্রই দেখলাম, দেখো এই যে প্লান্টি, কি প্লান্টির অন্তর্গত, এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। প্লান্টের বৈশিষ্ট্য যা তুমি লিখে দিবা, ক্লোরোফিল আছে, এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ ঘটে, এদের তোমার জননটা তোমার অ্যানাইসোগামাস, সুন্দর করে ব্যাখ্যা করে দিবা, শেষ। ঘ নম্বর কি বলছে, এ ও সি, এগুলো দেখবা ক্লাস লেকচার আমি সুন্দর করে নিয়ে রাখছি, এটা মেবি তোমার হচ্ছে ক্লাস নাম্বার মেবি 5 নাম্বার ক্লাস, দেখে নিও। এ ও সি রাজ্যভুক্ত জীব দুটির মধ্যে কোনটি উন্নত এবং কেন। এ এবং সি, এটা কি মাশরুম মানেই দেখো আবারও আসছে কি মাশরুম মানেই কার অন্তর্ভুক্ত, ফানজাইয়ের অন্তর্গত। আর সি নাম্বারটা কি বলছে, দোয়েল পাখি, অবশ্যই এটা প্রাণী, তার মানে এটা হলো কি অ্যানিমেলিয়া। ভাইয়া প্রশ্ন হলো অ্যানিমেলিয়া যা বলো উচ্চারণ তুমি, তাহলে মনে রাখবা যে এ হলো ফানজাই, বি হলো অ্যানিমেলিয়া। এই এ এবং সির মধ্যে কোনটি অধিক উন্নত, 100% কী হবে, দোয়েল পাখি উন্নত। কারণ দোয়েল পাখি ভাইয়া এটি প্রাণী, এর চেয়ে এদের বৈশিষ্ট্যগুলো শত গুণ কি উন্নত ভাই। সুতরাং অ্যান্সার হবে সি নাম্বারটা। মনে রাখবা যে এ এবং সি দুইটার বৈশিষ্ট্য লিখবা, লেখার পরে বলবা সি এর বৈশিষ্ট্যগুলো উন্নতর জন্য এর তুলনায় সি বেশি উন্নত। আশা করি বুঝতে পারছো। এবার 7 নম্বরটা কি বলছে, এক্স হলো কাইটিন দিয়ে গঠিত কোষপ্রাচীর যুক্ত জীব। 100% কাইটিন দিয়ে গঠিত কোষপ্রাচীর থেকে কার বলো তো, ছত্রাকের। কাদের থাকে, ছত্রাক কোন রাজ্যের অন্তর্গত, ছত্রাক হলো মনে রাখবা ফানজাই রাজ্যের অন্তর্গত। কোন রাজ্য, ফানজাই রাজ্যের অন্তর্গত। এবার বলছে ওয়াই নাম্বার সপুষ্পক জীব, পুষ্প মানে ফুল ফোটে, তাহলে অবশ্যই এরা কি প্লান্টি, এরা অবশ্যই কি প্লান্টি রাজ্যের অন্তর্গত। জেড নাম্বারটা খাদ্য গলাধিকরণ করে, অবশ্যই ভাই এরা কি বলতো অ্যানিমিলিয়া, এরা কি অ্যানিমিলিয়া। এবার কি বলছে, মানে আমরা যারা। গ নাম্বার উদ্দীপকের জেড রাজ্যের অন্তর্গত অবস্থান ব্যাখ্যা করো, রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। জেড রাজ্যের অবস্থান কোথায় বলো তো, জেড রাজ্যের অবস্থান জেড জীবের রাজ্যের অবস্থান কোথায়, অ্যানিমেলিয়ার মধ্যে। এরা খাদ্য গলাধিকরণ করে, একটু আগে যে জিনিসটা বললাম দোয়েল পাখির যে জিনিসটা, ওটাই হলো জেড 1 নাম্বারটা, মানে এই জেড নাম্বারটা।
আশা করি বুঝতে পারছো। ঘ নাম্বার কি বলছে, এক্স এবং ওয়াই জীবের মধ্যে কোনটি উন্নত? নর্মাল প্রশ্ন, বারবারই আসতেছে এক্স ওয়াই, তার মানে কি ফানজের তুলনায় কি প্লান্টই এখানে বেশি উন্নত। এই প্রশ্ন এর আগেও ছিল অন্য উদাহরণ দিয়ে। তার মানে কি তুমি যদি একটু ভালো করে বুঝে 4-5টা সৃজনশীল সলভ করো, তুমি আশা করি সম্পূর্ণ শিখে উত্তর করে চলে আসতে পারবে ইনশাল্লাহ। এবার চলে আসি আমরা, এর আগের কোয়েশ্চেন 7 পরে এখন ডিরেক্ট 10 হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে 2-3 মানে কোশ্চেনটা মিস হয়েছে আমাদের, মানে নাই কোশ্চেনগুলো, এটা মূলত 8 নাম্বার হবে। আচ্ছা তাহলে কি পি, পি হলো দেখো কি দেখা যাচ্ছে বলো তো, পি নাম্বারটা কিন্তু কি মাশরুম, এটা কিন্তু একটা উদ্ভিদের চারা, এটা হলো কি তোমার হচ্ছে এইবার মতো লাগতেছে। তাহলে পি কোষ কোন রাজ্যের অন্তর্গত? 100% পি নাম্বার কি ফানজাই, বারবারই ফানজাই আসতেছে পরীক্ষায়। ঘ নাম্বারটা কিউ এবং আর এর মধ্যে কোনটি বেশি উন্নত? কিউ এর সাথে আর, অবশ্যই আর এর সাথে কি কিউ বেশি উন্নত, কারণ কিউ প্লান্টটি ও হলো কি বলতো প্রোটিস্টা। আর কি আছে? ও লাস্ট আছে আরেকটা এ, দেখি বোঝা যাচ্ছে এটা কি মনের রাজ্যের অন্তর্গত। কোন রাজ্য? মনের রাজ্যের অন্তর্গত। এ কি আবারও আসছে ভাই ফানজাই, আবারও আসছে কি ফানজাই, আবার পাখি, পাখি মানে কি অ্যানিমেলিয়া। তার মানে কি দাঁড়াইলো বলো তো, চিত্র এ এর গঠন, এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এ এর গঠন বৈশিষ্ট্য মানে কি, মনের রাজ্যের যে গঠনগুলো আছে মানে বৈশিষ্ট্যগুলো আছে সুন্দর করে লিখে দিবা। এবার বলবা এরা হলো কলোনিয়াল, কি কলোনিয়াল, কলোনি গঠন করে, অর্থাৎ একটার সাথে এরা যুক্ত হয়ে কলোনি গঠন করে, এর বৈশিষ্ট্য লিখে দিলেই কাজ শেষ। ঘ নাম্বারটা উদ্দীপকের চিত্র বি এবং সি এর মধ্যে কোনটি উন্নত? বি আর সির মধ্যে ভাই এটা একদম সবাই পারবা, একই প্রশ্ন কতবার করাইলাম। ফানজাই সাইডে কি বলতো অ্যানিমেলিয়া অনেক উন্নত। এরপরে কি আর আছে আমাদের? আর নাই। আমরা এখানে যতগুলো লেকচার তোমার হচ্ছে যতগুলো স্লাইড ছিল আমরা প্রত্যেকটা স্লাইড কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছি মানে স্বল্প সময়ের মধ্যে। হ্যাঁ, তোমরা যে বিস্তারিত আরও দেখতে চাও তাহলে আমাদের যে আরও 8টা ভিডিও এই ক্লাসের উপরে আছে, মানে এই অধ্যায়ের উপরে আছে, ওইগুলোকে দেখে আসো। ওইগুলো দেখে আসলে পরে তোমার এই অধ্যায়টা একদম ইজি হয়ে যাবে। আমি পরবর্তীতে আরও একটা লেকচার আমি আনার চেষ্টা করব, সেখানে থাকবে শুধুমাত্র সাজেশন টাইপের, যে এই অধ্যায় থেকে তুমি একদম খুবই অল্প পরিমাণ পড়ে কীভাবে কমন পাবা। আর মূল বইটা কিন্তু পাশাপাশি পড়ো, মূল বইয়ের কোনো বিকল্প নাই। হ্যাঁ, মূল বই প্লাস আমাদের লেকচারগুলো দেখলে পরে তোমার ইনশাল্লাহ আর বায়োলজি নিয়ে কোনো প্যারা থাকবে না। যদি তোমাদের বায়োলজির অন্য কোনো চ্যাপ্টারের উপর কোনো টপিক্সের উপরে কোনো অসুবিধা থাকে, কাইন্ডলি এই ভিডিও নিচে কমেন্ট করে রেখো, আমরা চেষ্টা করব পরবর্তী ওই টপিকের উপরে লেকচার আনার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।